আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি বন্ধ্যাত্ব সমস্যা, প্রতিকার ও সমাধান। সুপ্রিয় দর্শক, বন্ধ্যাত্ব বিষয়ে আজ আলোচনার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মাফরুহা খানম পরাগ, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, IHS USTC হাসপাতাল। ম্যাডাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো ম্যাডাম, আলোচনা শুরু করছি। আমি প্রথমেই আপনার কাছে আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে একটু সহজ পন্থায় জানতে চাচ্ছি যে বন্ধ্যাত্ব বলতে আসলে কি বোঝায়। আজকে এমন একটা সাবজেক্ট নিয়ে কথা হবে, আমাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব, যেটা নিয়ে নারী এবং পুরুষ সবসময় হতাশায় ভুগছেন এবং যারা সন্তানহীনতায় ভুগছেন তাদের মতো হতাশায় আর কেউ থাকে না। এই ব্যাপারটা আমি অনেক আগে থেকে অনুধাবন করেছি বলবো, এবং সাথে সাথে প্রায় এক যুগের অধিক সময় ধরে আমি এই লাইনে চিকিৎসা করছি এবং দিচ্ছি, চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। কিছু কিছু সফলতা তো অবশ্যই আসছে। তো এই ক্ষেত্রে বন্ধ্যাত্ব কাকে বলবো, আসলে কোশ্চেনটা এরকম ছিল। তো বন্ধ্যাত্ব আসলে প্রথমেই বন্ধ্যাত্ব বলা যায় না। WHO অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আছে, এটার একটা ডেফিনেশন অথবা সংজ্ঞা আছে, যেটাতে বলা হচ্ছে যে বিয়ের 1 বছরের মধ্যে স্বামী স্ত্রী স্বাভাবিকভাবে সহবাস করার পরেও কোনো প্রোটেকশন কিন্তু নেয়নি, কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয়নি, কিন্তু 1 বছর পর্যন্ত কোনো সন্তান হচ্ছে না, সেটাকে আমরা বন্ধ্যাত্ব বলছি। তবে এখানে একটা কথা WHO ক্লিয়ার করে বলেছে যে সেই ক্ষেত্রে মহিলার বয়স যদি 35-এর বেশি হয়, তখন কিন্তু এই সময়কালকে আমরা কখনোই মানে 35 বছর এবং তার বেশি হয়, তখন আমরা কিন্তু 1 বছরের সময়কাল বলবো না, একে বলবো 6 মাস। 6 মাসের মধ্যেই তারা ট্রিটমেন্ট শুরু করবে বা চিকিৎসা নিতে, এটাকেই বলা হচ্ছে বন্ধ্যাত্ব। জি, এই পর্যায়ে একটু জানতে চাইবো যে সাধারণত নারীদের ক্ষেত্রে এই বন্ধ্যাত্বটাই আমরা প্রকাশিত হয় এবং নারীদেরকেই আমরা solely এই বিষয়ে দায়ী করে থাকি যে বন্ধ্যাত্বের বিষয়, যদিও আমরা জানি যে পুরুষ এবং নারী দুই ক্ষেত্রেই বন্ধ্যাত্ব সম্ভব। তো এই পর্যায়ে একটু জানতে চাইবো যে নারীদের বন্ধ্যাত্বের প্রধান কারণগুলো কি কি? আপনি খুব মূল্যবান একটা কথা বলেছেন অথবা কোশ্চেন করেছেন, যেটা হচ্ছে কারণ। কারণ আসলেই কিন্তু আমরা সবাই মনে করি যে এটা নারীর দোষ। বন্ধ্যাত্ব মানেই নারী, নারী মানে বন্ধ্যাত্ব, আর বন্ধ্যাত্ব মানে নারী। এটা হচ্ছে একটা অভিশাপ, নারীর জন্য এটা একটা অভিশাপ। কিন্তু বন্ধ্যাত্বর কারণ হচ্ছে দুইজনই, যেমন দম্পতি, হাজব্যান্ড ওয়াইফ যেটা আমরা দম্পতি বলছি, তাদের যে কোনো দুজনেরই কারণে হতে পারে। আলাদা করে মহিলার কারণে হতে পারে, যেটাকে আমরা 40% বলছি বা 40 ভাগ, সেখানে পুরুষের জন্য হতে পারে, পুরুষও 40% অথবা 40 ভাগ দায়ী হতে পারে, এবং উভয়ের কারণে হতে পারে এবং কোনো কারণ ছাড়াও হতে পারে। তো সেই জন্য আমরা বলবো যে বন্ধ্যাত্ব শুধু মহিলাদের জন্য না, মহিলাদের ছাড়াও আমি পুরুষ এবং দুজনের জন্য হতে পারে এ বলেছি। এবং অজানা একটা বন্ধ্যাত্ব আছে, যেটাকে আমরা বলছি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, সেটাও কিন্তু আমাদের 20%, অনেক বেশি পার্সেন্টেজ, যে আমরা জানি না। পুরুষেরও কোনো প্রবলেম নেই, প্রায় এরকম রুগী আসে, ম্যাডাম আমারও কোনো পরীক্ষা করে কিছু পাওয়া যায় নাই, আমার ওয়াইফের ঠিক আছে কিন্তু হচ্ছে না। এই যে অজানা বন্ধ্যাত্ব, সেটাও এক ধরনের বন্ধ্যাত্ব, এটাও কিন্তু 20 ভাগ মানে দম্পতির থাকে। তো সেই ক্ষেত্রে এইটা শুধু মহিলার মধ্যেই সীমাবদ্ধ না। জি, নারীদের এই বন্ধ্যাত্বের কারণগুলো একটু জানতে চেয়েছিলাম নারীদের ক্ষেত্রে। ঠিক আছে, আমি বলছি। তো নারীদের যখন আমরা আসি, নারীদের তো মাসিকটা আমাদের রেগুলার হতে হয়, এটা আমরা সবাই জানি। মাসিক ঠিক মতো হচ্ছে কিনা, মাসিক হচ্ছে মানেই কিন্তু ওভুলেশন হচ্ছে। ওভুলেশন মানে কি, ডিম ফেটে বের হচ্ছে। তো এই যে ওভুলেশনে যদি কোনো অস্বাভাবিকতা থাকে অথবা সেখানে যদি কোনো ডিফেক্ট থাকে, এইটা একটা কারণ হতে পারে। কোনো কারণে দেখা গেল মানে না, দুইটা ফেলোপিয়ান টিউব অথবা টিউব থাকে, সেই টিউব দুটোই বন্ধ, যেটা কারণে হতে পারে টিউবাল ফ্যাক্টর। অন্যান্য ফ্যাক্টরের মধ্যে আমাদের খুব বেশি আজকাল আমরা দেখি এন্ডোমেট্রিওসিস, যেটা খুব বেশি পেনফুল। এন্ডোমেট্রিওসিসের কারণে হতে পারে, জন্মগত কিছু সমস্যার জন্য হতে পারে। এছাড়া এটা কম থাকে পার্সেন্টেজ, কিন্তু এছাড়াও আছে ফাইব্রয়েড, আপনারা নাম শুনেছেন ফাইব্রয়েডের কথা, যেটা টিউমার, জরায়ুর টিউমার, জরায়ুর ভিতরের কোনো অস্বাভাবিকতা অথবা টিউমার থাকলে সেটার জন্য হতে পারে। তো এই নানান কারণে, বিশেষ করে ওভুলেশনের যে সমস্যা, এটা একটা বড় সমস্যা, সেই সমস্যার জন্য এটা হতে পারে। সংক্রমণ কোনো বাধির জন্য হতে পারে, এবং ওই ক্ষেত্রে টিউবের ফ্যাক্টরের মধ্যে যক্ষাও কিন্তু হতে পারে একটা কারণ। সেই ক্ষেত্রে আমি বলবো সবগুলো মিলিয়ে এই কারণগুলোকে আমরা
খুঁজে বের করার চেষ্টা করি। এই কারণগুলোর জন্যই মেনলি বন্ধ্যত্বটা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে। পুরুষদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণগুলো কি কি হতে পারে? এটাও ইম্পর্টেন্ট। আমরা পুরুষরা মনে করি আমার কোনো অসুবিধা নাই, শুধু মেয়েদেরই অসুবিধা আছে, এটা ঠিক না। পুরুষের ক্ষেত্রে আমরা বলি শুধুমাত্র একটা পরীক্ষা সিমেন অ্যানালাইসিস। তো সেই পুরুষের ক্ষেত্রে যে কারণগুলো তার মধ্যে ওইটা অ্যানালাইসিস করার পরে যদি দেখা যায় যে সেই ক্ষেত্রে তার একদম অ্যাজোস্পার্মিয়া, প্রথমে আমি বললাম কোনো স্পার্মই নাই, স্পার্ম মানে বলতে absence শুক্রাণু, of sperm। হ্যাঁ এটাই, যে শুক্রাণু নেই, শুক্রাণু নাই, তো শুক্রাণু না থাকলে কিভাবে সন্তান হবে, এটা একটা হতে পারে। আবার শুক্রাণু আছে, যেমন শুক্রাণুর পরিমাণ থাকে, সেই পরিমাণ খুব কম, যেটাকে আমরা বলতেছি অলিগোস্পার্মিয়া, শুক্রাণু কম। আমি বলেছি পরিমাণের কথা প্রথমে। অলিগোস্পার্মিয়া সাধারণত বলা হয়, এখন বলা হয় 15 মিলিয়ন বা তার বেশি থাকলে, ডাব্লিউএইচওর গাইডলাইন হিসাবে বলা হচ্ছে 2020, এটা বলা হচ্ছে 15 মিলিয়নের বেশি থাকলে, 15 মিলিয়ন অথবা তার বেশি থাকলে ঠিক আছে। কিন্তু আমি যেটা বলছিলাম গতিশীলতা, গতিশীলতাকে বলি আমরা মটিলিটিটা প্রোগ্রেসিভ মোটিলিটি, তার মানে খুবই গতিশীল হতে হবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা ইগনোর করে যাই। তো এখানেও যদি সমস্যা থাকে তাতে দেখা যায় বাচ্চা হতে সমস্যা হতে পারে। আরও একটা ফ্যাক্টর আছে মরফোলজি, একটা স্পামের গঠনগত সমস্যাও থাকতে পারে। মরফোলজিতে হেড থাকে, মাথা থাকে, টেল থাকে, বডি থাকে, মানে একটা স্পামও কিন্তু সব কিছু নিয়ে গঠিত। সেই গঠন যদি খারাপ হয়, যেমন আমাদের ডাব্লিউএইচও বলছে মাত্র 4% গঠন সুন্দরভাবে দেখলে আমরা বলতে পারবো এটা নর্মাল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 4% পর্যন্ত হচ্ছে না। আমাদের ডাব্লিউএইচও গাইডলাইনও মেনটেন করে আমরা টেস্ট করে দেখছি তার টেলে সমস্যা অথবা হেডে সমস্যা, যার জন্য এই জিনিসগুলো সমস্যা হচ্ছে। আরও আছে কিছু পাঁচ সেল থাকতে পারে, যেটা সংক্রামক মানে যেটা ইনফেকশন হতে পারে, সেটার আমরা ট্রিটমেন্ট দিলে অবশ্য সেরে যায়। আর একটা হতে পারে সংক্রামক ব্যাধি। আরও কিছু পুরুষের কিছু সমস্যা আছে, যেমন আগে ছোটোবেলা থেকেই তাকে মামস, মিজেলস, আমরা সবাই জানি যে ছোটোবেলায় শুধু হয় নাই, বড় হয়ে 12 বছর বা 14 বছরের পরে হয়েছে, অথবা তাদের কোনো অপারেশন হয়েছে, অন্ডকোষের অপারেশন অথবা তলপেটের কোনো অপারেশন, যেটা দিয়ে তার পুরুষাঙ্গের আঘাতজনিত কোনো একটা সমস্যায় তার হচ্ছে একটি স্পার্মাটোজেনেসিস হোক অথবা স্পার্ম ভালো তৈরি হচ্ছে না, এটাও কিন্তু একটা বড় সমস্যা। আর একটা হতে পারে যৌনাঙ্গের বা পুরুষের যে অন্ডকোষ, সেখানেও কিন্তু টিউবারকুলোসিস, আমাদের দেশে এটা অবশ্যই মেয়েদের ক্ষেত্রেও টিবি একটা অসুবিধা, ছেলেদের ক্ষেত্রেও হতে পারে। এই সবগুলো ফ্যাক্টর যদি থাকে বা এক একজনের এক এক ফ্যাক্টর যদি, তখন এই কারণগুলোর জন্য সাধারণত দেখা যাচ্ছে সন্তান হতে অসুবিধা হচ্ছে। জি ম্যাডাম, লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস এর সাথে কি বন্ধ্যাত্বের কোনো মানে সংযোগ আছে? আমরা তো কিছুটা বটেই। যেমন আমরা যদি বলি ডায়াবেটিস, এই যে মটিলিটির কথা আমি আলোচনা করলাম ছেলেদের ক্ষেত্রে, এখন একজন পুরুষের খুবই ওবেসিটি যেটা আমরা বলি, ওবেসিটি তো সবসময় কমাইতে হবে, এটা একটা। যেমন ডায়াবেটিস রুগী যদি হয়, তার মটিলিটি কিন্তু কমে যায়। তার যদি বেশি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, সুগার যদি না ঠিকমতো কন্ট্রোল না করা হয়, তাহলে তার মটিলিটি কম হবে। আরও এর সাথে গবেষণায় দেখা গেছে যে স্মোকিং, আমরা সবাই জানি স্মোকিং, তারপর অ্যালকোহল, এগুলো লাইফস্টাইল চেঞ্জ যেটা বললেন, সেটা খুবই ইম্পর্টেন্ট, যে লাইফস্টাইলটা তাকে চেঞ্জ করতে হবে। আমরা সারা রাত জেগে থাকি, আমরা বিভিন্ন রকম অনলাইনে প্রোগ্রাম করি, অনলাইনে কিন্তু ঘুমানোটা ঠিক টাইমে ঘুমাচ্ছি না, এটা একটা। আরও একটা পুরুষের জন্য আমি বলতে চাই যে ল্যাপটপে কাজ করা, ল্যাপটপ কোলের মধ্যে বসে নিয়ে কাজ করছে, আমরা বলি হট অ্যাটমসফিয়ারে হচ্ছে স্পামের অসুবিধা হয়, স্পাম তৈরিতে সমস্যা হয়, স্পামের অ্যাক্টিভ স্পার্মাটোজেনেসিসে অসুবিধা হয়। তো এই জিনিসগুলো আমাদের স্পাম যে ডিফেক্টিভ হইতে পারে, স্পার্মের সমস্যা হতে পারে, এগুলো আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। যার জন্য হট অ্যাটমসফিয়ারে কেউ কাজ করলে আমরা বলে দিই, যেমন বিদেশি কিছু রুগী আসে, তারা অনেক গরম জায়গায় কাজ করে, দেখা যাচ্ছে ওরা আসার পরে স্পাম বা সিমেন অ্যানালাইসিস করলে ওদের সিমেনের পরিমাণ বা অথবা তাদের গতিশীলতা কম, অথবা সিমেনটা অ্যাবনর্মাল পাচ্ছি আমরা, অথবা কমে যাচ্ছে, দিনে দিনে কমে যাচ্ছে। গত বছর এসেছে, তার 3 বছর পরে আসলো আরও কমে গেছে। এটা হয়তো হট অ্যাটমসফিয়ার কিছুটা একটা কারণ। এবং লাইফস্টাইল যেটা বলেছেন, যেটা বললাম, এর সাথে খাদ্যাভ্যাসের চেঞ্জ হতে হবে। যে আমরা যেটা জানি যে আমরা সব omega-3 ফ্যাটি অ্যাসিড, যে যে জিঙ্কযুক্ত খাবারগুলো ছেলেদের পুরুষদের, সেই জিনিসগুলো খাওয়া উচিত এই আমার মনে হয়। খাবারগুলো একটু কি কি যদি যেমন বলতেন? জিঙ্কের মধ্যে, আমরা ডিমের মধ্যে অনেক জিঙ্ক আছে, পালং শাকের মধ্যে আছে, তারপর অন্যান্য শাকের মধ্যে আছে, সবজির মধ্যে প্রচুর পরিমাণে আছে। আমরা যেটা বলছি অ্যান্টিঅক্সিডেন্ট বলে আমরা বাজারে অনেক ওষুধ খাচ্ছি, কিন্তু তার চাইতে বরং আমরা তাজা শাক সবজি, ফ্রুটস, নানান রকমের ফল আছে। যদিও ফলেও সমস্যা হয় অনেক সময়, যে ফলটা আমরা
ঠিকমতো পাচ্ছি কি না, সেটা একটা ব্যাপার আছে। তবে আমরা দেশি ফলগুলো যেগুলো আছে সেগুলো খেলেও তো কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যে যেতে পারে। আমাদের আসলে পারিপার্শ্বিক অবস্থা থেকে আমরা দেখছি যে বিদেশি ফ্রুটের প্রতি সবার একটা আলাদা আলাদা আমরা বা কোথাও অতিথিদের কাছে বেড়াতে গেলেও আমরা সাধারণত এই বিদেশি ফলগুলোই নিচ্ছি, কিন্তু দেশি ফল যে অনেক ভালো এই বিষয়ে একটু আপনার কাছে যদি একটু জানতে চাচ্ছি। আসলে পুষ্টিবিদরা হয়তো খুবই ভালো বলবে, তারপরে আমি যেহেতু এই ট্রিটমেন্টে আছি, আমি বলবো ফলের কোনো অল্টারনেট নেই। ফ্রুটস তো এটা তো ঠিক, ফ্রুটস প্রোটিন এই দুটো আমাদের জন্য খুবই দরকার, সেখানে কার্বোহাইড্রেটের কিন্তু অত বেশি রোল নেই আমার যেটা মনে হয়। আমরা যে আর হচ্ছে আরেকটা সবচেয়ে বেশি অসুবিধা হয় আমি ইনফার্টিলিটির ক্ষেত্রে বলবো জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুড। এই ফাস্ট ফুড কিন্তু অনেক বেশি খারাপ করে, যেটা যদিও আমি ফ্রুটসের মধ্যে ছিলাম। তো আমরা যদি সবাইকে, বিশেষ করে ইয়াং জেনারেশন, যেমন আমাদের ছেলে মেয়েদের এখনও বয়স হয়নি কিন্তু ফাটি হয়ে যাচ্ছে, রাত জাগতেছে, অর্ডার দিচ্ছে, ইয়ে থেকে চলে আসতে ফুড ফুড পান্ডা পান্ডা বা ফুড পান্ডা নিয়ে চলে আসছে। তো তখন কি হচ্ছে, দেখা যাচ্ছে ওরা রাত 3টার সময় খাবারটা খেয়ে ফেললো, অনেক রাতেই হয়তো খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে ওর কিন্তু অনেক ব্রণ হয়েছে দেখা যাচ্ছে, তার কিন্তু ফ্যাটি হয়ে গেছে সে, এবং তার অনেক বেশি অ্যান্ড্রোজেন শরীরে বেড়ে গেছে। এই অ্যান্ড্রোজেনটা আরও বাড়তেছে, এই ফ্যাটি ফুড খাচ্ছে, তার চাইতে সে যদি কিছু ফ্রুটস খেত, সে নড়াচড়া করতো, রাত না জাগতো এবং লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলে, তাহলে কিন্তু আমাদের নর্মাল যে জীবনযাত্রা আছে, শাক সবজি ফলমূল এইসব খেয়েই কিন্তু হাঁটাহাঁটি, একটু এক্সারসাইজ অথবা খেলাধুলা, খেলাধুলা তো আমরা বাদই দিয়ে দিয়েছি না, জি। খেলাধুলার খুব দরকার আছে, মেয়েদের জন্য দরকার, ছেলেদের জন্য দরকার। সেটা যদি আমরা জীবনে একটু ইনক্লুড করি, মানে সবাইকে এটা উচিত যে হ্যাঁ, খেলাধুলাকেও আমরা আমরা জীবনের একটা অংশ করব। আর হাঁটা, আর ওজন কমানো, আমরা বলি পিসিও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ওজন কমালেই বাচ্চা হয়ে যাবে, মানে এরকমও দেখা যায় আসলেই 10 কেজি ওজন যদি কমায় আসে 90 কেজি, যে তার কিন্তু পরের মাসে ওভুলেশন ঠিক হয়ে যায়, এরকম আছে, অনেক প্রমাণ আছে। সো আমাদের এই জিনিসগুলো খুব খেয়াল করতে হবে। জি ম্যাডাম, আপনি ল্যাপটপে কাজ করার কথা বলছিলেন। আমাদের পুরুষদের আরো একটি অভ্যাস, সেটি হচ্ছে মোবাইলটি প্যান্টের পকেটে রাখা। হ্যাঁ, এটাও। এটাতে কি কোনো ক্ষতি হওয়ার হ্যাঁ, সম্ভাবনা এটা আছে? অন্ডকোষের আশেপাশে যদি থাকে, প্যান্টের মোবাইল যদি একদম কাছাকাছি থাকে, ওই একই একই থিওরি, যে হট বা যে ইয়েটা আসতেছে, রেডিয়েশন আসতেছে, এই রেডিয়েশন তো অবশ্যই ক্ষতি করে। শুধুমাত্র স্পারমাটোজেনেসিস কমে যাচ্ছে তা না, আমরা তো আজকাল শুনছি এটা তো আমাদের কার্সিনোজেনিক, মানে এটা ম্যালিগনেন্সির দিকেও নিতে পারে। সো মোবাইল তো আমরা আশেপাশেই রাখতে পারি না, ঘুমানোর সময়ও না, এবং পকেটেও রাখা উচিত না। জি ম্যাডাম, এই পর্যায়ে একটু জানতে চাইবো, ওভারিয়ান সিস্ট বা পিসিওএস এটি কি বন্ধ্যাত্বে কিভাবে প্রভাব ফেলে? পিসিওএস আর ওভারিয়ান সিস্টের ব্যাপারটা আমি পরে আসছি, ওখানে আমি এন্ডোমেট্রিওসিস হয়তো বলতে পারবো। এখানে এসে আমি শুধু পিসিওসটা আলাদা করে বলি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এইটা বন্ধ্যত্বের সাথে সরাসরি যুক্ত। যেমন হচ্ছে বন্ধ্যত্ব কার হচ্ছে, আমি বলেছি যে ঠিকমতো এসে বলে ম্যাডাম আমার তো ঠিকমতো মাসিক হয় না। পিসিওসে কি হয়, মাসিক হয় না, অনিয়মিত মাসিক। পিসিওসে কি হয়, বেশি সাধারণত ফ্যাটি হয়ে যায়, অনেক মোটা হয়ে যায়। তারপরে পিসিওসি কিছু আমরা যেমন ডাক্তারি ভাষায় হার্সিটিজম বলি, আমরা হার্সুট বলি। হার্সুট মানে ওনার গোফের মতো হবে, একটা মেয়েরই গোফের মতো, চিনের নিচে একটু দাড়ির মতো মানে গজে গেছে, তারপর প্রচুর ব্রণ হয়েছে, অ্যালোপেশিয়া অথবা চুল পড়ে যাচ্ছে, এবং ঘাড়ের পিছনে তার কালো হয়ে যাচ্ছে, তলপেট স্ফীত হয়ে যাচ্ছে। এগুলোতে এসে বলবে ম্যাডাম আমার তো মাসিক হয় না, 3-4 মাস পর ওষুধ খাইলে মাসিক হয়, না হলে হয় না। আর আমার স্বামী পাঠিয়ে দিয়েছে, আমার আগে ট্রিটমেন্ট করে ভালো হয়, তারপরে আমার হাজব্যান্ড সহ চিকিৎসা হবে। তো আমি এই ক্ষেত্রে বলি যে অবশ্যই সরাসরি একটা মানুষের যদি, একটা মেয়ের যদি মাসিক রেগুলার না হয়, তার তো ওভুলেশন হবে না, ওভুলেশন না হলে বাচ্চা হবে না। কিন্তু এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। এই যে আপনি যেটা বললেন যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, মোটা হলে অবশ্য শুকনাদেরও পিসিওস হতে পারে কিন্তু। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে লাইফস্টাইল চেঞ্জ তো অবশ্যই আছে, তার সাথে আমরা কিছু মেডিসিন দিই, দিয়ে ওভুলেশনটা ঠিক করি। আমি সবসময় এটা বলি যে বুঝিয়ে বলি আপনার কেন পিসিওএস হয়েছে। পিসিওএস মানে কি, এই যে আমি বললাম এর মধ্যে 3টা সমস্যার মধ্যে 2টো সমস্যা থাকে, তখনও পিসিওএস হতে পারে। যেমন কোনটা কোনটা হতে পারে, অনিয়মিত মাসিক, হতে পারে এক্সেস অ্যান্ড্রোজেন, মানে শরীরে অ্যান্ড্রোজেনের পরিমাণ মোটাসোটা হয়ে অ্যান্ড্রোজেন, হার্সিউট আছে, এই হরমোনের যে ইমব্যালেন্স হয়ে আছে সেটাও দেখতে হবে। এর সাথে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ হরমোন, যেমন THSH, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এবং প্রোল্যাক্টিন সরাসরি যুক্ত আছে পিসিওর সাথে। সো এই দুটোও আমাদের দেখা উচিত, দরকার যে আছে কিনা। তো পিসিওর নানান রকমের, আমাদের পিসিও মান্থলি আছে, পিসিও নিয়ে আমরা খুব সচেতন, এবং ইনফার্টিলিটিতে তো আছেই, এবং ইয়াং মেয়েদেরও পিসিওস নিয়ে আমরা খুব বেশি কনসার্ন হয়ে গেছি। তো সেই ক্ষেত্রে পিসিও সরাসরিভাবে এটা এফেক্ট করছে অ্যানোভুলেশন হয়ে। তো
আমি যেটা মনে করি যে অ্যান্ড্রোজেন মানে এক্সেস অ্যান্ড্রোজেন মানে শরীরে হরমোনের মাত্রা বেড়ে গেছে, তাহলে কমাইতে হবে। এটা কি করছে? ক্ষতি করছে ইনসুলিন বলে যে মানে আমাদের শরীর থেকে আসছে যে হরমোন, ইনসুলিন রেজিস্ট করে দিচ্ছে, যার জন্য এটা হচ্ছে কি করছে, অ্যান্ড্রোজেনকে আরও বাড়ায় দিচ্ছে। বাড়ায় দিলে কি হচ্ছে, অ্যানোভুলেশন হয়ে যাচ্ছে, মানে তখন আর পিরিয়ড হচ্ছে না, ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়েছে। তাহলে আমাদের এটাকে ঠিক করার জন্য আমরা কিছু মেটফর্মিন টাইপের ওষুধ দিয়ে দিই, ওকে বোঝাই দিই, এবং এটা খেলে এটা ডায়াবেটিসের ওষুধ হলেও খেতে হবে, এটার চিকিৎসা। এইভাবে পিসিওসকে এবং ওজন কমানো, লাইফস্টাইল চেঞ্জ করা, এবং সাথে কিছু ট্রিটমেন্ট দিয়ে মাসিক তো রেগুলার করাই, সাথে সাথে তার বাচ্চা হওয়ার ট্রিটমেন্ট দিলে এটা হয়ে যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি নাই এখনও, সেটা হচ্ছে এই পিসিওস রুগীদের কিন্তু ওভারিতে আলট্রাসোনোগ্রাম করা যদি হয়, ম্যারিড মহিলাদের জন্য ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাম করা হয়, দেখা যায় যে ওভারির চারিদিকে ছোট ছোট সিস্টের দানাদার সিস্টের মতো হয়ে গেছে, এবং ওভারির ভলিউম অনেক বেশি, এবং এই সিস্টগুলোকে আমরা বলতেছি পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারির ভলিউম বেশি, বড় হয়ে গেছে, চারিদিকে ফেরিতে নেকলেস প্যাটার্নে থাকবে, মানে দেখতে মনে হচ্ছে নেকলেস হয়ে আছে, কিন্তু এই ফলিকুলগুলো বড় হচ্ছে না। এই ফলিকুলগুলো সময়ে যেহেতু এটা হতে হবে, নিষিক্ত হওয়ার আগে ওটা ফাটতে হবে, যেটা আমরা বলি সেকেন্ডারি উসাইট হতে হবে, ফলিকুল ফাটতে হবে, তারপরে না নিষেক হবে। এই কাজগুলা হচ্ছেই না, ওভুলেশনের বাধা দিচ্ছে। তো সেই জিনিসগুলো যদি আমরা বুঝিয়ে বলি, এটা ট্রিটমেন্ট যদি করা যায়, তাহলে বিশেষ করে মেটফর্মিন, এবং আমরা আরও কিছু মেডিসিন দিয়েও চিকিৎসা করছি আজকাল পিসিওসে, তো ভালোই ফল পাচ্ছি আমরা। জি ম্যাডাম, এই পর্যায়ে একটু জানতে চাইবো, পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব নির্ণয়ের জন্য কি কি পরীক্ষাগুলো করানো হয়? যে আমরা যখন রুগীরা আসে তখন তো আমরা সবাই জানি আসলে বন্ধ্যাত্ব রুগীর চিকিৎসা করা এবং ইনভেস্টিগেশন করা একটু ব্যয়বহুল। এটা তো সবার সাধ্যের মধ্যে হয় না অনেক সময়। এই জন্য আমরা যতটা পারি চেষ্টা করি যে কমের মধ্যে কিছু করা যায় কিনা। সেই ক্ষেত্রে মানে ইনভেস্টিগেশন অথবা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আমি বলবো পুরুষদের ক্ষেত্রে শুধু সিমেন অ্যানালাইসিস, এবং সিমেন অ্যানালাইসিসটা কিন্তু সুন্দরভাবে করতে হবে। এই সুন্দরভাবে করাটা কেমন? আসলে অনেকেই যে আমি সিমেন্ট দিতে আসলাম একটা বাথরুমে যে কোনো জায়গায় যে দিয়ে আসলো, এরকম না। 2 থেকে 3 দিন সহবাস করবে না একজন, মানে সে স্বাভাবিকভাবে খুব বেশি হলে 5 দিন পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারি, এবং সে মেন্টালি খুব ভালো থেকে খাওয়া দাওয়া করে কফি খাইলে ভালো দিয়ে এমন একটা ল্যাবরেটরিতে যাবে যেখানে সে খুব স্বাচ্ছন্দ্য, ওয়াইফও সাথে করে নিয়ে যেতে স্বাচ্ছন্দ্যভাবে সিমেন্টটা দিতে পারে। দিলেই একটা টেস্টে যদি তার মানে কোনো সমস্যা না থাকে, তাহলে আর কোনো দরকার নেই, কোনো ইনভেস্টিগেশনই আর করতে হবে না পুরুষের জন্য। আর যদি তার হিস্ট্রি নিতে হবে, তার কয়টাল সমস্যা বা অন্যান্য কোনো কিছু না থাকে, এটা নিতে হবে না, করতে হবে না সিমেন্ট অ্যানালাইসিস ছাড়া অন্য কিছু। আরেকটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আমি একটু ব্যয়বহুল আগেই বলেছি, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করব। সেখানে যেমন ধরেন পিসিওসের যদি থাকে তাকে হরমোন টেস্ট কিছু করতে হবে। আমরা সাধারণত মাসিকের 2য় দিন কিছু হরমোন টেস্ট করে থাকি। এফএসএস এলএইচ যেহেতু রেশিওটা চেঞ্জ হয়ে যায়, কিছু হরমোন যেটা ফলিকুল স্টিমুলেটিং হরমোন, টিএইচএস কথা বলেছি আমি, টিএসএস, প্রোল্যাকটিন, এগুলো করা হয়। অনেক সময় মহিলাদের পিসিওস ছাড়া যারা একটু বয়স হয়ে গেছে তাদের জন্য আমি অ্যান্টিমুলারিয়ান হরমোনটা আমরা করে থাকি। আর তার সাথে হেমোগ্লোবিন A1C, এগুলো মানে ডায়াবেটিস পরীক্ষাটাও আমরা করে নেব যে হরমোনাল কোনো সমস্যা আছে কি না। এই টেস্টগুলো আমরা কমের মধ্যে, এছাড়াও কিন্তু অনেক টেস্ট আছে। এখন সব টেস্ট করতে গেলে তো সবাই মানে এত টাকা তো আসলে খরচ করা সম্ভব না। আর একটা কি আমি বলেছিলাম টিউবাল ফ্যাক্টর, টিউব ব্লক থাকতে পারে, 2টা টিউব ব্লক থাকতে পারে, একটাও থাকতে পারে, যেটাই হোক এটা আমার জানতে হবে। তো আমরা কিভাবে জানবো? এটা আমরা জানি হিস্টেরোসালফিনগোগ্রাম, এটা একটা রেডিওলজিক্যাল টেস্ট, যেটাকে মানে পুশ করা হয় সার্ভিক্সের ভিতরে ক্যানুলা দিয়ে, যেটা চলে যায় হচ্ছে আপনার টিউব পর্যন্ত। তখনই সাথে সাথে ডিজিটাল এক্সরে নেওয়া হয় এবং দেখা হয় এই ডাইটা পাস করলো কিনা, 2টা টিউব প্যাটেন্ট আছে কিনা, ঠিকমতো টিউবগুলো কার্যকরিতা আছে কিনা, না ব্লক আছে নাকি পার্শিয়াল ব্লক আছে। সবচেয়ে মজার ব্যাপার যে পার্শিয়াল ব্লক যদি থাকে, যাদের আগে একটা সন্তান হয়েছে এখন চাচ্ছে, অথবা যাদের বাচ্চা নষ্ট হয়েছে, এদের কিন্তু টিউবাল ব্লক থাকার বেশি সম্ভাবনা। সেই ক্ষেত্রে দেখা যায় পার্শিয়াল ব্লক কিন্তু অনেক সময় টিউবাল প্যাটেন্সি টেস্ট করলেই খুলে যায়। এইটা টিউবাল টেস্ট। এছাড়া আরেকটা টেস্ট আছে আমরা স্যালাইন সোনো বলি। স্যালাইন সোনোর মধ্য দিয়ে আমরা কি করি, এটা বলে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি। এই টেস্টটাও আমরা এইটার আবার সময় আছে, মাসিকের 7 থেকে 10 দিনের মধ্যে করব। তার আগে একটা অ্যান্টিবায়োটিক দিলে অনেক সময় ইনফেকশনটা হয় না। এইভাবে আমরা টিউব টেস্ট করে দেখি। আর একটা জিনিস আমি ইম্পর্টেন্ট বলতে চাই, সেটা হচ্ছে ফলিকুলার স্টাডি।
ফলিকুলার স্টাডি মানে ওর ডিম আসে কিন্তু ডিম বড় হয় না, ছোটোই ডিম থেকে যায়। তো সেখানে আমাকে ফলিকুলার স্টাডি করতে হবে, এটাকে বলে ট্রান্সভ্যাজানাল সোনোগ্রামের মাধ্যমে বেসলাইন ফলিকুলার স্টাডিটা করতে হবে। সেটা আমরা সাধারণত ডে 2 অথবা ডে 3-তে করে থাকি। কয়টা ফলিকুল হলো, এটা আমরা ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে যারা আমরা কাজ করি তারা কিন্তু নিজে হাতে করি, আমি নিজে হাতে করি এই ফলিকল কতটুকু, কারণ ওনাকে আমি ইঞ্জেকশন দিব, দিয়ে আবার ফলিকল বাড়লো কিনা আমার চোখ দিয়ে দেখতে হবে। সো আমি মনে করি ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাম ইজ দ্য মাস্ট, এইটা করতে হয়। এটা অনেক সময় দেখা যায় কিছু পদ্ধতির ক্ষেত্রে 2-3 বারও করা লাগতে পারে, 4 বারও, 3 বারের বেশি লাগে না, 2-3 বারই লাগে, এরকম করা হতে পারে। তো এই টিউব টেস্ট আছে। এই ছাড়া গঠনগত বলেছিলাম যে অসুবিধা থাকতে পারে ইউটেরাসের ভিতরের দিকে টিউমার আছে কিনা, একদম লেয়ারের ভিতরে, তখন আমরা এন্ডোস্কোপিক সাহায্য যে কিছু আছে, ল্যাপারোস্কোপি, এন্ডোস্কোপিক যে এই মানে সার্জারি করার আগে যে ডায়াগনস্টিক টুলসগুলো আছে, যেমন সালফিনকোগ্রাফি তো বলেছি আমি, এটা হচ্ছে স্যালাইন সোনোগ্রাফিও হয়ে গেল। হিস্টেরোস্কোপ দিয়ে আমরা ভিতরে দেখতে পারি যে কোনো এন্ডোমেট্রিয়াল পলিপ আছে কিনা, অন্যান্য কোনো ফাইব্রয়েড আছে কিনা, এটা থাকলে তখনই আমরা ডিসেকশন করে নিয়ে চলে আসি। আর ল্যাপারোস্কোপি তো গোল্ড স্ট্যান্ডার্ড অনেক ক্ষেত্রে, যেমন এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে আমরা করি। এখন একবার হলেও ল্যাপারোস্কোপি করা লাগে অনেক সময়। এন্ডোমেট্রিওসিস অনেক অসুবিধা হয়, বড় সিস্ট হলে তখন করি, যেটা আপনি কোশ্চেন করেছিলেন যে মানে ওভারিয়ান সিস্ট। তো ওভারিয়ান সিস্টের মধ্যে অনেক রকমের আছে। ফলিকুলার সিস্ট যদি হয়, সিম্পল সিস্ট হয়, এটা আমরা অ্যাসপিরেট করেই ট্রিটমেন্ট করে দিতে পারি, অথবা ছোট হলে সেটাকে হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে ট্রিটমেন্ট করে ফেলতে পারি। তবে সিস্ট যদি এন্ডোমেট্রিওটিক সিস্ট হয়, সেটার জন্য কিন্তু ট্রিটমেন্ট লাগবে। বড় যদি হয় 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এটা অনেক সময় ইঞ্জেকশন দিয়ে হয় না। আর একটা হয় যে ছোটো ছোটো এন্ডোমেট্রিওমা আছে ভিতরে ওভারির মধ্যে, সেইটাতে আমরা কিন্তু ট্রিটমেন্ট করি কী করে। আজকাল আমাদের ভালো মেডিসিন আসছে, জিএনআরএস ইঞ্জেকশান আছে, অথবা আমরা ডাইনোজেস দিতে পারি, যেটা একটু বেশি দিন রেখে সাপ্রেস করে আবার তাকে ট্রিটমেন্ট করে তাকে কনসিভ করাইতে পারি। যে কোনো পদ্ধতি দিয়েই আমরা ট্রিটমেন্ট করে যেতে পারি। জি ম্যাডাম, আপনি তো দীর্ঘদিন ধরে বন্ধ্যাত্ব চিকিৎসায় নিয়োজিত আছেন। এই পর্যায়ে একটু আপনার কাছে জানতে চাইবো যে বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে সফলতার অংশটুকু কত? আসলে সফলতা তো নির্ভর করবে পুরা বন্ধ্যত্বর। আমরা যেটা এআরটি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, এর সফলতা কিন্তু আলাদা। আর নর্মালি আমরা কিছু রোগীর দেখা যাচ্ছে যে এমনও আছে যে 1 মাস চিকিৎসা করেই বাচ্চা হয়ে গেল, আছে কিন্তু এরকম। হয়তো ঠিকঠাক মতো এই যেমন টিউব টেস্টই একটা করা হয়নি, টিউব টেস্ট করা হলো, পার্শিয়াল ব্লক ছিল, খুলে গেল। সে আমার এরকম একটা কয়েকদিন আগে পেশেন্ট আসছিল, 9 বছর হয়ে গেছে, আসছে ম্যাডাম 1 মাস আপনার কাছে ট্রিটমেন্ট করেছি, এরকম হতেই পারে। তো এখন আগে কস্টটা বের করতে হবে, কস্ট বের করে তারপরে ট্রিটমেন্ট। তো সাধারণত দেখা যায় যে আমরা যদি এআরটিতে না যাই, স্টেট রিপ্রোডাক্টিভ টেকনোলজিতে না যাই, তার আগে শুধু ইঞ্জেকশান এবং ট্যাবলেট ইঞ্জেকশান, মানে গোনাডোট্রফিন ইঞ্জেকশান এবং মানে ডিম ফাটানোর ইঞ্জেকশান, স্বামী স্ত্রী নিজেরা থাকবে, এরকম ধরনের উপদেশ দিয়ে যদি করা হয়, তাহলে খুব বেশি খরচ হয় না, এটা খুব সীমিত খরচের মধ্যেই হয়ে যায়। এখন আমি একটু এআরটির কথা বলতে চাই। এআরটির মধ্যে আসে হচ্ছে আইওআই, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। এটা কিন্তু আজকাল সবাই জেনে গেছে, অনেক আসছে, ম্যাডাম আমাকে একটা আইওআই করে দিবেন, আমি আইওআই করতে চাই। তো এই আইওআই করার আমাদের ইয়েতে খরচ পড়ে 10,000 টাকা, কিন্তু তার আগে ইঞ্জেকশন দিতে হয়। আমি অনেক আইওআই আমাদের সেন্টারে করা হয়েছে, তো প্রায় 10,000, 12-14,000 আইওআই করেছি আমি আমাদের সেন্টারে। তো এই ক্ষেত্রে আমি বলবো 17 বছর প্রায় হয়ে যাচ্ছে আইওআই করার। তো এই সময় ধরে আমরা 10,000ই নিচ্ছি। তো গোনাডোট্রফিন ইঞ্জেকশনগুলোর অনেক সময় দাম বাড়া কমা থাকে, কারণ বাইরের হলে হয়তো একটু দাম বেশি হয়, আবার আমাদের দেশি কোম্পানি কিছু নিয়ে আসছে। সবার এক রকমের ইঞ্জেকশন লাগবে এমন কোনো কথা নেই। তো এই ট্রিটমেন্টটা ভ্যারিয়েশন হয়। আর আইভিএফের কস্ট যদি জিজ্ঞেস করেন, যেটা টেস্ট টিউব বেবি বলছি, আমাদের এখানে আমরা যেটা আমার সেন্টারে যেটা আছে সেটা আমার 2.5 লাখ টাকা নিই, ইনক্লুডিং অল। এটা প্রথম থেকে আছে, 13 বছর ধরে করছি। আমাদের অনেক বেবি হয়েছে, আমার হাতে অনেক বেবি আছে যারা টেস্ট টিউব বেবির মাধ্যমেই হয়েছে, তাদেরও তখনও আমরা 2.5 লাখ টাকা, এখনও 2.5 লাখ টাকা নিচ্ছি। জি ম্যাডাম, এই 2.5 লাখ টাকা বলছেন, আসলে তো এটা অনেক ব্যয়বহুল। সরকারি পর্যায়ে ইনফার্টিলিটি চিকিৎসার জন্য কি কোনো সহজ পন্থা আছে? হ্যাঁ আছে। এখন যেমন চিটাগং মেডিকেল কলেজে, আমি চিটাগংয়ে থাকি, ঢাকা মেডিকেল কলেজে অলরেডি খোলা হয়েছে সরকারি সহযোগিতায়, চিটাগং মেডিকেল কলেজেও চলছে। যদিও আইওআই পর্যন্ত করা হচ্ছে, আইভিএফ হয়তো শিগগিরই স্টার্ট হয়ে যাবে। আমি মনে করি, আমি আশা করি যে স্টার্ট হয়ে যাওয়া উচিত। আমি অবশ্য গভর্নমেন্ট সেক্টরে নাই, তবে
আমি শুনেছি যে গভর্নমেন্ট থেকে সব রকমের সহযোগিতা করা হবে, অনেক আগে থেকে এটা শুরু হয়েছে, অনেক আগে থেকে আইইউআই এর সেন্টার করা হয়েছে তার পরবর্তীতে। তো সেখানে রুগীরা যদি যায় তারা তারা সেই ব্যবস্থাটা পাবে। আমরাও লিখে দিতে পারি যে আইইউআই এই সময়টাতে হবে, আপনি সরকারি পর্যায়ে ওখানে আছে, যেমন করে আমরা রুগীদের অন্যান্য রুগীদের রেফার করি সেইভাবে আমরা করতে পারবো। এতদিন তো ছিল না, এখন শুরু হয়েছে, আমরা পাঠাচ্ছি। অথবা যেটা আইভিএফ এখনও শুরু হয়নি, হবে হয়তো, সেটার প্রোগ্রেস শুরু হয়ে গেলে আমাদের কিছু রোগীর অবশ্যই অনেক সুবিধা হবে। জি, এই পর্যায়ে একটু জানতে চাইবো, অনেকের কাছেই এই টেস্ট টিউব বেবি নিয়ে একটি বিরূপ মনোভাব কাজ করে, যে এই টেস্ট টিউব বেবিরা কি আসলেই সুস্থ কিনা, বা তাদের মেধাবৃত্তি নিয়েও অনেকের অনেক প্রশ্ন থাকে। এই পর্যায়ে একটু আপনার কাছে জানতে চাইবো যে এই টেস্ট টিউব বেবি বা আইভিএফ বেবিগুলো আসলে কি নর্মাল বাচ্চাদের মতোই স্বাভাবিক, না এদের মধ্যে আসলেই অন্যরকম কিছু অস্বাভাবিকতা দেখা যায়? না, আমি বলবো একদম টোটালি না। স্বাভাবিক বাচ্চা এবং টেস্ট টিউব বেবির মধ্যে কোনো পার্থক্য না। আসলে টেস্ট টিউব বেবিটা কী, এটা আগে আমার জানতে হবে। টেস্ট টিউব নাম হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা কি করছি, ভ্রূণ ভ্রূণ তৈরি করার আগে এটা বাইরে হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেখানে ডিম বের করে নিয়ে আসছি, ওপিইউ বলি আমরা, ওসাইট পিক আপ করে নিয়ে আসছি, আর একই সাথে স্পামটাও নিচ্ছি, নিয়ে যদি যার যেটা লাগে আইভিএফ পেট্রি ডিশের মধ্যে হয়তো ওভাম যে রেখেছি তার মধ্যে অনেক স্পাম দিয়ে দিলাম, সেটা নিজে নিজেই পিনিট্রেট করে যেয়ে সেখানে নিষিক্ত হচ্ছে, এটা হচ্ছে বাইরে করা হচ্ছে। অথবা ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশন, একটা স্পাম একটা ওভারির মধ্যে মানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ইনজেক্ট করে দেওয়া হচ্ছে। তো সেই পদ্ধতিতে তারপরে সেটা নিষিক্ত হয়ে ফার্টিলাইজ হওয়ার পরে যে ভ্রূণটা তৈরি হলো সেটা আমরা ল্যাবরেটরিতে আজকাল সব ফ্রিজিং করছি, আমরা ফ্রিজিংয়ে রাখি। তারপরে মায়ের আবার ইউটেরাসটা ঠিকঠাক করে, মানে ইউটেরাসটা সুন্দরভাবে, আমি বলি যে প্রিপারেশন, যেটাকে আমি বলি মাটি চাষ, এই মাটি চাষ করে আমরা পরবর্তীতে টাইম হইলে, যেমন তার লেয়ারটা ঠিক মতো তৈরি হলে, প্রজেস্টেরন লেভেল ঠিক থাকলে, তখন আমরা এমব্রিও ঠিক টাইমে ট্রান্সফার করছি। এবং যখন এটা পজিটিভ আসছে, যখন এন্ডোমেট্রিয়াম বা ইউটেরাসের মধ্যে এই ভ্রূণটা বড় হতে থাকে, তখন কেন ডিফারেন্স হবে? তাদের কোনো একটা সময়, যেমন একজন মহিলার ক্ষেত্রে ধরেন দুইটা নালীই বন্ধ, অবরুদ্ধ ডিম্বনালী, এখন তার কি যতদিনই হাজব্যান্ডেরও স্পাম ভালো, উনারও ডিম তৈরি হচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু ডিম তৈরি হচ্ছে, রাস্তা তো বন্ধ, তারা কি করবে? সেই ক্ষেত্রে আমি যদি আইভিএফ করি, সেটা তো তার ন্যাচারালি তো অবশ্যই, কারণ তার নিজের দিয়েই নিজের হচ্ছে, নিজেদেরই সব কিছু, কিন্তু প্রসেসটা একটু ল্যাবরেটরিতে করতে হচ্ছে। এটার জন্য অনেকের ভ্রান্ত ধারণা যে এটা টিউবের মধ্যে বোধহয় বাচ্চা হয়, এই বাচ্চা বোধহয় আমার না, কিন্তু এটা অবশ্যই থাকতে হবে, কারণ বাচ্চা সব কিছু ক্রোমোজোমাল স্টাডি করেও দেখা যাবে। কিন্তু স্বাভাবিকতার কথা একটা বলেছেন, অ্যাকচুয়ালি আইভিএফের বাচ্চা স্বাভাবিকের মতোই, তারপরে আমি বলবো এদের একটু কেয়ার আমরা বেশি নিই। কেয়ার বেশি নিই কেন? কারণ আমাকে একটু প্রজেস্টেরনের লেভেলটা দেখে নিতে হয়, পরবর্তীতে আমি সাপোর্টটা ভালো করে, ইঞ্জেকশানগুলো ভালো করে দিতে হয়, দিয়ে যাতে নষ্ট না হয়ে যায়, একটা স্পেশাল অ্যাটেনশান আমাদের থাকে। এবং সেখানে একটু চেক আপটাও বেশি। যে আইভিএফ করতে আসে তার বয়স তো ন্যাচারালি একটু বেশি থাকে না, খুব কম বয়সে তো আইভিএফ করতে আসে না, তখন তার হাইপার টেনশন হতে পারে। তো হাইপার টেনশন বা প্রিএক্লাম্পসিয়া তো আমাদের নর্মাল যে কোনো রুগীরই হতে পারে, আবার ডায়াবেটিসও হতে পারে। তো জেস্টেশনাল ডায়াবেটিস তো নর্মাল পেশেন্টেরও হচ্ছে। তো এই জিনিসগুলোকে ওভারকাম করে তাদেরকে দরকার হলে নর্মাল ডেলিভারিও হতে পারবে, সিজারিয়ান সেকশনও হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবং এটার নিয়ে কোনো এরকম নাই যে এইটার হচ্ছে দুটা ডিফারেন্স হবে, এরকম কোনো এখনও পর্যন্ত কোনো স্টাডিতেও বলা হয় না। এবং এটা মোটামুটি ওয়েল এস্টাবলিশ দ্যাট যে নিজের এটা, অর্থাৎ আইভিএফ বেবি নরমাল বেবি একই। জি ম্যাডাম, এই পর্যায়ে একটু জানতে চাইবো আসলে যে সন্তান নেয়ার যেই মহিলাদের যে প্রবণতা, এবং বিয়েরও একটা আসলে বয়স, বা আমরা জানি যে যারা কম বয়সে যাদের বিয়ে হচ্ছে এদের ক্ষেত্রে কনসিভ করার প্রবণতাটা অনেক বেশি থাকে, যারা বেশি বয়সে যেসব মহিলা বিয়ে করছে তাদের তুলনায় অনেক বেশি। এই প্রসঙ্গটা একটু আসলে আপনার কাছে অ্যাড্রেস করতে চাচ্ছি যে মহিলাদের আসলে কোন বয়সে বিয়ে এবং গর্ভধারণ করাটা মানে সবার জন্য, তাদের জন্য উপযোগী? আচ্ছা দেখেন, আমাদের দেশে তো এমনিই বাল্যবিবাহ, আমাদের দেশে সন্তান অনেক বেশি। আমি শুধু একটাই কথা বলবো, আমাদের মতো দেশে আমরা একই সাথে ফ্যামিলি প্ল্যানিংও করছি, আমরা আবার একই সাথে বাচ্চা উৎপাদন করার জন্য টেস্ট টিউব বেবি পর্যন্ত করছি। এটার পার্থক্যটা কি? আমার দেশে অনেক সন্তান থাকতে পারে, কিন্তু যেই মহিলা বা যার একটা সন্তানও নয় তার কষ্ট তো অনেক বেশি, তাই না? তো এখন সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে আমাদের এমনিতেই কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে,
তো এখন মানে বাচ্চা হতে দেরি হবে, বেশি বয়স হলে সাথে সাথে বিয়ে দিতে হবে, এই ধরনের প্রবণতা আমাদের ছাড়তে হবে। জি ম্যাডাম, আমরা আলোচনায় আসবো আবার। সম্ভবত একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। স্যার, আমি হচ্ছে ঢাকা থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 22 বছর। জি 22 বছর বয়স, বিয়ে হয়েছে 8 বছর। জি এখন বাচ্চা হওয়ার জন্য অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু ডাক্তাররা আমার হাজবেন্ডের কোনো সমস্যা বলে না, বলে যে আমার সমস্যা, কিন্তু কি সমস্যা সেটাও বলে নাই। কিন্তু আমি অনেক ডাক্তারই দেখাইছি, বাচ্চা হয়নি। এখন আমি কি করতে পারি, একটু পরামর্শ দিন। জি, আপনি যুক্ত থাকুন। ম্যাডাম আপনার সাথে কথা বলবেন। ম্যাডাম, আপনি যদি কোনো প্রশ্ন ওনার থাকে। বয়স, হ্যাঁ বয়স কত বলেছেন আপনি? 22 বছর। হ্যাঁ, বয়স 22 বছর, 8 বছর। তো 22 বছর হলে আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে অল্প বয়সে। 14 বছর বিয়ে বয়সে। অল্প বয়সে। আপনি কি মাসিকের পরে বিয়ে হয়েছে নাকি মাসিকের আগেই বিয়ে হয়ে গেছে? মাসিকের পরে বিয়ে হয়েছে। আচ্ছা, তার মানে 14 বছর বয়স, রাইট? এর চেয়ে পরে না তো, ঠিক আছে। তো আপনি যেটা বলতে চাচ্ছেন যে 8 বছর হচ্ছে আপনাদের কোনো সন্তানে, একবারও কি কনসিভ করেছেন আপনি? কোনো বাচ্চা নষ্ট হয়ে গেছে? আপনার হাজবেন্ডের সিমেন অ্যানালিসিস ঠিক আছে, রাইট? আপনি বললেন ঠিক আছে। অর্থাৎ বীর্য পরীক্ষা কি? বীর্য পরীক্ষা বা সিমেন অ্যানালাইসিস ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এখন আপনার কোনো কারণ পাওয়া যায়নি, এটা তো হতে পারে না। কিছু না কিছু আমি এখানে মানে আলাপ করেছি, হয়তো আপনার আসলে কোনো কারণ নেই, অজানা বন্ধ্যত্বও হতে পারে। আমি যেহেতু আপনার সব ইনভেস্টিগেশন জানি না, আপনার টিউব টেস্ট হয়েছে কিনা, হরমোন পরীক্ষা হয়েছে কিনা, আপনার টিভিএস ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাম হয়েছে কিনা, আর্লি ফলে মানে মাসিকের 2-3 দিনের দিনে, তারপর আপনি সেখান থেকে এতদিনে তো একটা আইইআই হলেও যা অ্যাকচুয়ালি প্রথমেই যেতে হবে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে। এই ক্ষেত্রে কিন্তু গাইনোকোলজিস্টরা কিছু চিকিৎসা দিয়ে থাকেন, তারা হয়তো ওই নির্দিষ্ট পরিমাণ হয়তো ট্যাবলেট দিয়ে বা পরের মাসে দেখেন, নিজেরা থেকে দেখেন, এরকম বলেন। কিন্তু যারা আইভিএফ বলবো না, ফার্টিলিটি স্পেশালিস্ট, তারা কিন্তু এই চিকিৎসাটাকে ইঞ্জেকশন দিয়ে হোক, আইইআই করে হোক, যার 8 বছর হয়েছে তাকে কিন্তু বলার দরকার নাই যে আপনার কোনো সমস্যা নেই, আপনার এখন সন্তান না হলে কোনো অসুবিধা নেই, মানে এইটা তো বলাই যাবে না, কারণ কেউই বলবে না এটা। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, একজন আইভিএফ স্পেশালিস্ট ঢাকাতেই আছেন, ওখানে যাবেন এবং আপনার কারণটা, এটা বলেছিলাম, এমন হতে পারে আপনার কোনো কারণ নাই, অজানা বন্ধ্যত্বও কিন্তু একটা কারণ। সেই ক্ষেত্রে সেই ফার্টিলিটি স্পেশালিস্টই ঠিক করবেন যে আপনাকে আর কি কি ইনভেস্টিগেশন করতে হয়। তো ঠিকই আপনার মানে ওভুলেশন হচ্ছে, ডিমটা ফেটেও বের হচ্ছে, কিন্তু ওই মানে যেটা ফিমব্রিয়া এন্ড বা টিউব আছে, টিউব দিয়ে ঠিকমতো উঠতে পারছে না। উঠতে না পারলে, কোনো রকম উঠতে পারলো তো, যে দেখা গেল টিউবের মধ্যে স্পাম ঠিক টাইমে এসে পৌঁছালো না, স্পাম ঠিক টাইমে এসে পৌঁছালো কিন্তু ফার্টিলাইজ হইল না, ফার্টিলাইজ হলো কিন্তু যে এন্ডোমেট্রিয়ামে যে মানে ইউটারাসে বসতে পারলো না, মানে ওইটা যে মানে ফার্টিলাইজ হইলো কিন্তু ইমপ্ল্যান্টেশন বা আমরা যেটা বলি। তো এই যে নানান কথা আমি বলছি, এটা কিন্তু শরীরের মধ্যেই ঘটছে, বাইরে থেকে মনে হচ্ছে আপনার কোনো কারণ নাই, কোনো কারণ তো থাকতেও পারে। তো আমি সেই ক্ষেত্রে বলবো, আপনার জন্য খুবই আমার মায়া লাগছে যে আপনি তার দেরি করবেন না, আপনার বয়সটা বেশি না, কিন্তু বয়স 22 বছর। আমি সবসময় বলি 30-এর নিচে যারা আছে তাদের কিন্তু কনসিভ করার চান্স খুবই বেশি, এবং আপনি হতাশায় ভুগবেন না, কারণ আপনার তো একটু বাল্য বিবাহ হয়েছে, কাজে আপনার এই বিয়ের বয়সটা কিন্তু পুরাটা না ধরলেই ভালো। 8 বছর বিয়ে হয়েছে, এটা খুব বেশি না, কারণ আপনি তো 14 বছর বয়সে বিয়ে হয়েছে, যখন বিয়ের বয়স না। এই ক্ষেত্রে আপনাকে আমি ইন্সপিয়ার অথবা আপনাকে আমি সাহস দিচ্ছি, কোনো সমস্যা না, আপনি কাউকে দেখান, আমার মনে হয় ইনশাল্লাহ বাচ্চা হবে। জি, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনি বয়সটা নিয়ে বলছিলেন, মহিলাদের কোন বয়সের বিয়ের বিষয়টা আপনি আপনার কাছে জিজ্ঞেস হ্যাঁ, করেছিলেন। আমি আসলে যে কোন বয়সটাতে গর্ভধারণটা অনেক পারফেক্ট। আমি আসলে বলতে চাই যে আমি যখন এখানে কথা বলছি অথবা আমরা যখন কথা বলছি, এই পিরিয়ডটা আমাদের অনলাইন শুধু না, পুরা ওয়ার্ল্ডই চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমরা সবাই, মেয়েরা ছেলেরা সবাই আমরা কেরিয়ার করছি, আমরা অনেক কিছু করতে চাই। বিয়েটাকে যদি আমি 1 নাম্বার ধরে নিই যে আমার বাচ্চা হতে কষ্ট সমস্যা হবে, হ্যাঁ, তবে ঠিক টাইমে বিয়ে, মানে কি 30-এর নিচে বিয়ে করলে কোনো সমস্যা নেই, কিন্তু বেশি বয়স করার আগে যে কেউ যদি হতে পারে কেরিয়ারিস্ট, সে পরে বিয়ে করবে, এরকমও আছে। উন্নত বিষয় আমাদের এখানেও শুরু হয়েছে, ঢাকাতেও আছে, যে ডিম প্রিজার্ভ করে পরে যে বাচ্চা নেবে, এরকম ধরনের কথাবার্তা আজকাল আপনারা শুনছেন, আমরাও শুনি। ইভেন স্পাম ব্যাঙ্কও আছে, যেখানে স্পাম রেখে দিল, যেমন কিছু কিছু ক্ষেত্রে তো এমনিও রাখতে হয়, যেমন ধরেন কারো ক্যান্সার হয়েছে, সে রেখে দিতে পারে, তার পরবর্তীতে ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে দেন সে আইভিএফ আসতে, এই ধরনের কথা। কিন্তু
বাল্য বিবাহ যেটা সেটা অবশ্যই বিয়ের বয়সটার সময় হওয়া উচিত আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত। এখানে আমাদের দেশে অনেক কম বয়সেই বিয়ে হয়, খুব বেশি অসুবিধা হয় না বাচ্চা হতে। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে বাচ্চা হতে অসুবিধা হবে, বিয়ে তাড়াতাড়ি দিয়ে, তাহলে তো বাল্যবিবাহ আরও বেড়ে যাবে। তো আমার কাছে মনে হয় 30 বছর হয়ে গেলে তখন আমরা একটু ওয়ার্নিং, কারণ যেমন বলা হয় যে 10 লক্ষ ইয়ে নিয়ে ডিম নিয়ে যখন একটা মেয়ে জন্মায় আস্তে আস্তে তো কমে যাবে, তাই না? এটার অনেক দিক আছে যেটা আমরা সায়েন্স বলছে যে 30 যখন বয়স হয়ে যাচ্ছে তখন ডিম্বাণুর পরিমাণ কমে যাচ্ছে, ডিম্বাণুর কোয়ালিটিও কমছে। 30 তবুও চলে, 35-এ যেয়ে কিন্তু অ্যালার্মিং একদম। জি একদম 35 বছর বয়সে যে ডিমের কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাচ্ছে, ডিমকে হচ্ছে পরিমাণ কমে যাচ্ছে, যেটাকে আমি বলছি যে এমএইচ অ্যান্টিমুলারিয়ান হরমোন করলে দেখছি আমরা একের নিচে চলে গেছে, পয়েন্টে আসতেছে। জি তো এই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, তো সেটা একটু মাথায় রাখলে ভালো জি হয়। জি ম্যাডাম, আমরা আলোচনা করছিলাম আরো একটি বিষয়, আহ, সেটি হচ্ছে বন্ধ্যাত্বের চিকিৎসায় কোনো কি পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে, বা অনেককেই দেখা যায় যে এই বন্ধ্যাত্ব চিকিৎসা করতে গিয়েও অনেকে অনেক রোগে আক্রান্ত হচ্ছেন। তো এই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে বন্ধ্যত্ব রোগের যে কোনো মেডিসিনের কিছু সাইড ইফেক্ট থাকবে, যেমন মনে করেন কোনো ওষুধ দেওয়া হলো অথবা ইঞ্জেকশন দেওয়া হলো, তার মাথা ঘোরা, বমি বমি ভাব, হেডেক, মাথা ব্যথা, এই ধরনের কিছু সমস্যা হয়। অবশ্য আমরা যে গোনাডোট্রপিন ইঞ্জেকশনগুলো দিই সেই ইঞ্জেকশনের সাইটে অনেক সময় টেন্ডারনেস মানে ব্যথা হতে পারে, অনেক সময় ফুলে যায়, সেটা কেয়ারফুলি ব্যবহার করতে হবে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা এখানে আমি বলি যে মানে মেয়েটার বয়স কত, ডিম কতটুকু আছে, এমএইচ খুবই বেশি, পিসিওস, তাকে কিন্তু ইঞ্জেকশন দেওয়ার সময় খুবই সতর্ক থাকতে হবে। এবং যেখানে অনেক বেশি ফলিকল এসে যেতে পারে, বেশি ফলিকল আসলে যেটা আমাদের মানে লাইফ থ্রেটেনিং একটা সমস্যা হয়ে যেতে পারে, যেটাকে বলে OHSS। জি ম্যাডাম, আমরা আবার আলোচনায় আসবো। একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। জি দর্শক, আপনার বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম, আমি চিটাং থেকে বলতেছি। আমার বয়স 23 বছর, আমার হাজবেন্ডের বয়স 32 হবে। জি আমার সমস্যা এলএচ হরমোন ছিল। হ্যাঁ বলুন। আমার হাজবেন্ডের শুক্রাণুর সমস্যা ছিল, জি শুক্রাণু নির্ভর ছিল। জি এখন ম্যাডাম আমি বলছিল ডোনার ছাড়া আইভিএফ করা যাবে না। হ্যাঁ, আপনার বয়স কত বলেছেন? 24। 23 বছর। 23 বছর, আমার আচ্ছা। ঠিক 23 কার সমস্যা এটা? হাজবেন্ডের সমস্যা। হাজবেন্ডের কি সিমেন অ্যানালাইসিসে শুক্রাণু নির্ভর শুক্রাণু নাই কোনো? না, কোনো শুক্রাণু নাই, আমার এলএচ হরমোনের সমস্যা। আপনার একটা সন্তান আছে? না, আমার কোনো সন্তান সন্তান নাই। আপনি বলছেন শুক্রাণু নীল, মানে অ্যাজোস্পার্মিয়া বলেছিল, এরকম ছিল রিপোর্টে কি অ্যাজোস্পার্মিয়া? জি, এজোস্পার্মিয়া হচ্ছে। আচ্ছা, অ্যাজোস্পার্মিয়া বললে আপনি একটু ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাবেন, আমি জানি না গিয়েছেন কিনা। সেখানে আপনাকে এফএনএসি বলে যেটাকে, সেটা করে টেস্টটা করে দেখতে হবে এর মধ্যে অ্যাক্টিভ স্পার্মাটোজেনেসিস তৈরি হচ্ছে কিনা, স্পাম আছে কিনা, ম্যাচিউর স্পাম আছে কিনা। ম্যাচিউর স্পাম যদি অ্যারেস্ট থাকে অথবা না থাকে, যেমন নেগেটিভ ফর স্পার্মাটোজেনেসিস টাইপের রিপোর্ট আসে, নেগেটিভ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে আপনার হাজব্যান্ডেরটা দিয়েও ইক্সি করা, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইঞ্জেকশন করে হবে না, আসলে এটা ডোনার লাগে। তো ডোনার তো আমরা করি না, সেটা পরের কথা। আর সবচেয়ে বড় কথা যে এই জিনিসগুলো আসলে এইভাবে তো আর এখানে বলা যায় না, আপনারা অন্য জায়গায়ও কি বলবেন, তবে এটা করে দেখেন। হ্যাঁ, এফএনএসিটা আসলে করে। আমি আমি ডাক্তার দেখাইছিলাম, ম্যাডামকে, রুকিয়া ম্যাডামকে দেখাইছি। উনি আমাকে সাজেস্ট করছে আইইউআই করাতে নিয়ে গেছিল, ওখান থেকে আমার না বলতে কোথায় গেছে? জি কোথায় গিয়েছিলেন? চিটাঙ্গের সাজেস্ট করলেন মধ্যে। চিটাং সার্জিস্কোপে গিয়েছিলেন? জি জি, আচ্ছা, মানে উনি চিকিৎসার জন্য চিটাং সার্জিস্কোপে আইইউআই নিলেন। ক্যান্সেল করে দিছিল। হ্যাঁ, আইইউআই ক্যান্সেল করার কারণ আপনার হাজব্যান্ডের স্পাম নাই, এই কারণে। আর ডোনার স্পাম দিয়ে আমরা আইইউআই করি না, সেই জন্যই ক্যান্সেল করা হয়েছে। জি আসলে ম্যাম ওরকম তাহলে আর ডোনার নিয়ে আসার আর কোনো নিজেদের থেকে বাচ্চা হবে না তাহলে? আসলে তো এইভাবে আমি ডাইরেক্ট আপনাকে বলতে পারি না। যদি কখনো চেঞ্জ হয় আপনি একটু মানে ওয়েট করেন, দেখেন। অনেক সময় স্পার্মাটোজেনেসিস যদি কোনো কারণে শুরু হয়ে যেতে পারে হ্যাঁ আবার। হয়ে যেতে পারে, সেই সমস্যা সেই পর্যন্ত ওয়েট করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে আমি হয়তো খুব আশাবাঞ্জক কিছু না বললেও, নিরাশা হয়ে যে কিছুই হবে না আপনার, এটা বলা ঠিক না। এটা একটু কমপ্লিকেটেড জিনিস। এটা নিয়ে আপনি মনে হয় পার্সোনালি কোনো কারো কাছে, কোনো আইভিএফ স্পেশালিস্টের কাছে আপনি যোগাযোগ করতে পারেন। জি ধন্যবাদ দর্শক যুক্ত থাকার জন্য।
ম্যাডাম, আপনি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ে বলছিলেন বন্ধ্যাত্ব চিকিৎসার। হ্যাঁ, বন্ধ্যাত্ব চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়া যেটা বলছিলাম যে ইঞ্জেকশনের যদি বেশি ইঞ্জেকশন অনেক সময় পরে, যদি কম বয়স হয়, যদি মানে অ্যান্টিমুলারিয়ান হরমোন বেশি থাকে, সেই ক্ষেত্রে পিসিওস থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এদের হাইপার স্টিমুলেশন হতে পারে, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন। তাছাড়াও 2-3টা বাচ্চাও হতে পারে, যেমন মাল্টিপল প্রেগন্যান্সি। তো এই ধরনের চিকিৎসাগুলো, এই ধরনের সমস্যায় আমরা দেখতে পাই। আর এছাড়া খুব একটা সমস্যা হয় না, কিন্তু যার দরকার আছে তাকে তো এই ছোটোখাটো সমস্যাগুলো মানে সমাধা করে যেতে হবে। তবে যেটা বলেছিলাম OHS এর ভয় আমরা সব ডক্টররাই পাই, সেটা দেওয়ার সময় আমরা কেয়ারফুলি দিই। জি ম্যাডাম, মানসিক চাপ আসলে যারা এই বন্ধ্যাত্ব সমস্যায় থাকেন, স্বামী স্ত্রী উভয়ই আসলে একটা বেশ মানসিক চাপে থাকেন। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় যে মহিলারা কোনো সামাজিক অনুষ্ঠানে আর যান না, পুরুষরাও বেশ বিব্রত হন, এবং আমরাও আসলে তাদের সাথে কি ব্যবহারটা করতে আমরাও আসলে ঠিক ওটাতে ওরিয়েন্টেড না। সবাই যেখানেই যায়, তোমার বাচ্চা কত, কয়টা, প্রথমে আসলে কুশল বিনিময়ের পর এই প্রশ্নটাই করা হয়, এবং এই ক্ষেত্রে যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন তাদের জন্য এই প্রশ্নটা আরও বেশি কষ্টদায়ক হয়ে যায়। তো আমি এই পর্যায়ে একটু জানতে চাইবো যে যারা এই বন্ধ্যাত্ব সমস্যাটা মোকাবেলা করছেন, সেই দাম্পত্য সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আমাদের দেশে যেটা সমস্যা হয়, যেটা যে হাজবেন্ডের, যেমন আপনি এই প্রসঙ্গে নিয়ে এসছেন, আমি যেমন কিছু কিছু ক্ষেত্রে খুব হয়ে যায়, হাজবেন্ডে অ্যাজোস্পার্মে ধরেন। এখন ম্যাডাম, আমরা আবার আলোচনায় আসবো, তবে একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আমার নাম মোহাম্মদ মাহিদ ইসলাম। আমার বয়স হচ্ছে আপনার 35। জি জি বলুন। আমি ওই ম্যাডামের সাথে কথা বলতে চাচ্ছি একটু। জি ম্যাডাম আছেন, যুক্ত বলেন। আছেন ম্যাডাম। বলেন। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি আমার বিয়ে হওয়া 5 বছর হচ্ছে, বুঝতে পারলেন? জি। বিয়ে হওয়া 5 বছর হচ্ছে। আমি ওই রাখি দেবীর কাছে গেছিলাম, রাজশাহীতে, আমার বাগমারা থানা পাখি। আচ্ছা। তো ওখানে গেছিলাম, যাওয়ার পরে মনে করেন যে কি আমার টেস্ট দিছিল, কিছু টেস্ট দেওয়ার পরে দেখা গেল যে কি ওই শুক্রনালীর মুখ বন্ধ হয়ে আছে, যার কারণে ওই বীর্যের সাথে কোনো শুক্রাণু নাই। আচ্ছা। তো বললো যে কি আপনার শুক্রনালী আর বীর্যনালী বলে 2টা নালী থাকে। হুম। তো ওই নালী, শুক্রনালী যেটা আছে সেটা বন্ধ হয়ে আছে মুখ, যার কারণে শুক্রাণু আসতে পারছে না বীর্যে, যার আচ্ছা। কারণে কোনো বাচ্চা কনসেপ্ট করছে না। আমার বিয়ে হওয়া 5 বছর হচ্ছে। আপনার কি অ্যাজোস্পার্মিয়া এখন? হ্যাঁ, অ্যাজোস্পার্মিয়া হচ্ছে এখন। জি। আপাতত আপনার টেস্ট ঠিক আছে? ওটা কি শুক্রনালীর মুখটা কি খোলার কোনো বুদ্ধি আছে ম্যাডাম? আমি আপনাকে বলবো এই ক্ষেত্রে 2টা কোশ্চেন আছে আমার। একটা হচ্ছে আপনার টেস্টিসগুলো আছে কিনা, এবং টেস্টিসের ভলিউম, মানে টেস্টিস ভালো কিনা, মোটাসোটা কিনা, এটা বলতে চাচ্ছি, ভলিউম ঠিক আছে কিনা। তো সেই ক্ষেত্রে আপনি একটা FNAC করবেন। FNAC করে আমার মনে হয় পাওয়া যেতে পারে। আপনার যেহেতু হিস্ট্রি বলছে, এর সাথে হরমোন আমার রাখি দেবী বলেছিল যে কি আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে গেলে আপনার ওটা টেস্ট টিউবের আপনি টেনে নেবেন, টেনে নেওয়ার না, পরে আপনার ওটা আপনার পরীক্ষা করে যদি ভালো থাকে তাহলে টেস্ট টিউব দেওয়া যাবে, তাই বলছে। আচ্ছা, হয়তোবা আমি এই ক্ষেত্রে বলতে চাই না, রাজশাহীতে হয়তো এই মুহূর্তে টেস্ট টিউব বেবি হচ্ছে না, এই জন্যই বলেছে তারা না, না আমাদের। করেন। আমি শুধু আপনাকে এই কথাটা জানাতে চাই, আজকে বিটিভির মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশ যথেষ্ট। আমরা চিটাগংয়ে যারা আছি, আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করেছি, আমরা চিটাগং হাব, এইটা একটা এরিয়া হয়ে গেছে। চিটাগংয়ের মানুষ, চিটাগং শুধু না, আমার এখানে কুমিল্লা থেকে, রাজশাহী থেকে, বিভিন্ন জায়গাতে, লন্ডন থেকেও আসে, আমেরিকা থেকেও আসছে। আমি অনেক টেস্ট টিউব বেবি করেছি তাদের। তো আমার কথা আপনি একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, 1 নম্বর কথা হচ্ছে, যাদের কাছে যেটা থাকবে না, হয়তো কোন ডক্টর বললো ইন্ডিয়া চলে যান, আমাদের ইন্ডিয়া যাওয়ার কোনো দরকার নেই। 1 নম্বর আপনাকে খুঁজে নিতে হবে। আপনি ঢাকায় তো অন্তত 5 থেকে 7টা সেন্টার আছে, ঠিক আছে? আরও একটা জিনিস হচ্ছে, আমাদের চিটাগংয়েও আছে। আমি বলছি না আপনি চিটাগং আসেন, আপনাকে যে কোনোভাবেই হোক ফার্টিলিটি সেন্টারে যেতে হবে। এবং আপনার সমস্যাটা শুনে আমার মনে হচ্ছে FNAC করার পরে যদি স্পাম থাকে, আমাদের যে কোনো সেন্টার, ঢাকায় বেশ কয়েকটা সেন্টার হয়েছে, ভালো ভালো সেন্টার আছে। এখানে আপনার জন্য রাজশাহী থেকে ঢাকা কাছে হবে, আপনি এখানে যাবেন এবং দেরি না করে IVF বা ICSI বলে এটাকে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশন, যেটা উনি টেস্ট টিউব বেবির কথা বলেছেন, সেটা বাংলাদেশের সম্ভব। আপনি বাংলাদেশে ট্রিটমেন্ট করেন। জি, ধন্যবাদ দর্শক। ম্যাডাম, আপনি মানসিক চাপ এবং দাম্পত্য সম্পর্ক নিয়ে বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে দাম্পত্য সম্পর্ক কেমন হওয়া উচিত। যেমন 1-2জন, মানে প্রায় আমার কাছে কিছু পেশেন্ট আসেন যারা ওয়াইফকে নিয়ে আসে না। আমি তখন বুঝতে পারি, হাতের মধ্যে একটা রিপোর্ট নিয়ে আসে যেটা অ্যাজোস্পার্মিয়া হয়তো। তারপরে আমি জিজ্ঞেস করি আপনার ওয়াইফ কোথায়, ওয়াইফের বয়স কত, বলে না ওয়াইফ। এবং বেশিরভাগ ক্ষেত্রে ওয়াইফ জানে না। সবচেয়ে মজার ব্যাপার যে অ্যাজোস্পার্মিয়া তার ওয়াইফ জানে না, কোনো কিছুই জানে না, কিন্তু সে তার ওয়াইফকে, এই যে সম্পর্কটা, এটা কি ভালো সম্পর্ক হইলো? তাকে জানতেই দান, তার অধিকার বঞ্চিত করা হলো। আর একটা জিনিস কি,
আমাদের মেয়েরা কি করছে, মেয়েরা সারাদিন অবহেলিত হচ্ছে। শাশুড়ি বলছে বাচ্চা হয় না, ননাস বলছে, ননদ বলছে, আশেপাশের লোকজন বলছে, সবার কাছে, কিন্তু কার কারণে হয় না সেটা তো কখনোই বলা হচ্ছে না যে আমার ছেলে। এই ক্ষেত্রে আমি অনেক সময় বলি যে আপনার মাকে নিয়ে আসবেন, আমি আপনার মাকে বুঝায় বলবো, ছেলেটার মাকে যদি বেঁচে থাকে তো বলি বুঝায় বলবো যে আজ থেকে অ্যাটলিস্ট একটা করবেন, প্রতিজ্ঞা করেন যে মেয়েটাকে আর বলবেন না কোনোদিন যে ওর জন্য হচ্ছে না, আপনি তো ওকে জানতেই দেননি। ম্যাডাম, আমরা আবার আলোচনায় আসবো। একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার বয়স 46 বছর। জি। হ্যাঁ, 46 বছর। আমার সমস্যা, আমি ঢাকা এভারকেয়ার হসপিটাল ফার্টিলিটি সেন্টারে আমি পরীক্ষা করা হয়েছে। আমার ডাক্তারের মানে শুক্র নাই। হ্যাঁ, হ্যালো, জি, শুনতে পাচ্ছি। বলতে আমার তোমার শুক্র নাই, কিন্তু আসলে তো আমার শুক্র তো কম বেশি আছে, শুক্র তো আছে, কিন্তু আমার শুক্র আছে, কিন্তু আমার ওয়াইফের তো কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চা হয় না। হ্যাঁ, জি। বাচ্চা হয় না। আমার ওয়াইফের চিকিৎসা করা হয়েছে, আমার চিকিৎসা করতে আইভিএফও করা হয়েছে। হ্যাঁ, জি। এখন ডাক্তারে বলছে যে তোমার মানে শুক্রাণু সমস্যা। জি। এই ব্যাপারে আমি কিছু জানতে চাই। জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, ম্যাডামের পরামর্শ শুনুন। আপনি ওয়াইফের বয়স কত বলেছেন? উনার বয়স বলেছিলেন 46 বছর, উনার ওয়াইফের বয়স উল্লেখ করেননি। আচ্ছা, লাইন আপনি সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে লাস্টের গেছে। দিকে বোধহয় বললেন যে আইভিএফও করেছেন। জি, জি, উনি আইভিএফ আইভিএফ করেছেন, তো আইভিএফ যে করলেন শুক্রাণু দিয়েই হয়তো করেছে। তো এখন যদি ডক্টর বলে থাকে, হয়তো অনেক সময় কোয়ালিটি খারাপ থাকে, যেটা পিজিডি করে দেখলে হয়তো বোঝা যেত, কিন্তু আমাদের সব সেন্টারে পিজিডি করার ফ্যাসিলিটিস নাই আজকাল, ঢাকাতে হচ্ছে কি কোনো কোনো জায়গায়। তো সেই ক্ষেত্রে আপনার হতে পারে, আপনি যেহেতু একবার আইভিএফ করেছেন, সেই জায়গায় আপনার ইমব্রিওর কোয়ালিটি কেমন ছিল বা আরও আছে কি না। একটা হতে পারে ইমব্রিওর কোয়ালিটি হয়তো খুব বেশি ভালো ছিল না, প্রথম স্টটাতে এরকম ছিল, হয়তো সেকেন্ড বা থার্ড আপনার ওয়াইফের বয়স কম থাকলে ডিম বেশি পেলে আরও বেশি থাকতে পারে। আপনার যদি প্রিজার্ভ থাকে আপনি আবারও ট্রান্সফার করেন। ফার্স্ট ট্রান্সফারেই যে সাকসেস হবে এটার কিন্তু কোনো মানে নেই, গ্যারান্টি নাই। আপনার সাকসেস তো অনেক কম না, আইভিএফেরও সাকসেস অনেক কম, সেখানে যে ফার্স্টবারে হবে, যদি থেকে থাকে আপনি সেকেন্ড টাইম খুব তাড়াতাড়ি আবার ট্রাই করেন। ওয়াইফ যদি কম বয়স হয় সেটা হওয়ার বেশি সম্ভাবনা থাকবে। জি। ম্যাডাম, আপনি মানসিক চাপ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে হ্যাঁ, বলছিলেন। যেটা বলছিলাম যে দাম্পত্য সম্পর্ক কেমন হওয়া উচিত, সেই ক্ষেত্রে আমরা মেয়েদেরকে একটু ডিপ্রাইভ করছি এবং ভালো রকম ডিপ্রাইভ করছি। সেই ক্ষেত্রে আমার যেটা পরামর্শ থাকে যে মারা এসে যদি জানে যে হাজব্যান্ডের অসুবিধা, আজ থেকে কোনো কথা তার ওয়াইফকে বা তার ওয়াইফ, যেটা আমাদের আসলে এই গ্রামের, শুধু গ্রাম বলে না, আমাদের শহর বলেন গ্রাম বলেন, এই উপমহাদেশের মেয়েরা সবাই এই সমস্যা, বন্ধ্যত্ব সমস্যা কিন্তু প্রথমেই বলা হয় এটা হচ্ছে মেয়েদের কারণে হচ্ছে, মেয়েরাই দায়ী। এই যে দায় আমি বলেছি কারণ কিন্তু 40-40-20, তার মানে কোনোটাই কম না। পুরুষের কারণ কিন্তু এখন 40%-এ চলে গেছে। তো সেই যদি কারণ থাকে, দাম্পত্য সম্পর্কটা যদি নিজেরা আন্ডারস্ট্যান্ডিংটা করে নেয়, ওয়াইফকে যদি খুলে বলে যে আমার এই সমস্যা, আমাকে বলেছে, ডাক্তারের কাছে আমি গেছি, হতে পারে নিজে যে হয়তো দেখেছে, তারপরে যদি ওয়াইফের সাথে খোলাখুলি আলাপ করে এবং তাড়াতাড়ি একটাই যেহেতু ব্যবস্থায়, আমরা বলেছি যে টেস্ট টিউব বেবি বা এআরটি কাদের জন্য দরকার, যার হয়তো অ্যাজোস্পার্মিয়ান আছে, তার হয়তো টেস্টিস থেকে পাওয়া যাচ্ছে স্পাম, একটা স্পাম হলে সে পিতৃত্ব স্বাদ পাবে না। প্রত্যেকটা মানুষ মানে দম্পতি চায় মানে পিতৃত্ব এবং মাতৃত্বর স্বাদ পেতে, এই স্বাদটা পাওয়ার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। সেখানে আন্ডারস্ট্যান্ডিং হয়তো একটু এক্সপেন্সিভ, কিন্তু সেটা নিজেরা যদি সমস্যার সমাধান করে, দুইজন চাকরিজীবী হলে তারা কিভাবে ছুটি নেবে, তারা কিভাবে টাকা পয়সা ঠিকঠাক করে এই ট্রিটমেন্টটা করবে, এই জিনিসগুলো দেখা উচিত। এবং সামাজিকভাবে শুধু বলবো না, পারিপার্শ্বিক যেটা আপনি বলেছেন যে আমরা সবসময় পছন্দ করি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে, আপনার সন্তান নাই মানে আপনি খুবই ভয়ঙ্কর অবস্থায় আছেন এবং এটা আপনার একটা অভিশাপ, এই কথাটা বলার জন্য আমরা যদি এটা বাদ দিয়ে আমরা সচেতনতা গড়ে তুলি, তাদেরকে অ্যাসিওর করি যে কেন চিকিৎসা আছে। তো বেশিরভাগ দেখবেন চিকিৎসাই হয় নাই, বেশিরভাগ ডাক্তারের কাছে যায়নি এবং কন্টিনিউশন করেনি। তবে এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে এই আইভিএফ বলেন, এই পর্যন্ত তো বেশিরভাগ মানুষের যেতে হয় না, এমনি নর্মাল চিকিৎসাতেই হয়ে যায়।
তো কিন্তু টাইম লাগে কারো কাছে, যেমন পিসিওর কথা বলি, পিসিওতে কিন্তু বেশ সময় লাগে। তো সেখানে 1-1.5 বছর চিকিৎসা অথবা 2 বছর চিকিৎসাতে কিন্তু চালিয়ে যেতে হবে, সেই মানসিকতা তৈরি করতে হবে। সেই জন্য টাকা পয়সাও একটু আস্তে আস্তে করে জমা রাখা। কিন্তু আমরা কি করি, একটা সন্তান লাভের আশায় এই তান্ত্রিক আন্ত্রিক জ্যোতিষী থেকে শুরু করে সব জায়গায় ঘুরে ফিরে এসে যখন ওনারা জানলেন যে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট অথবা এটার জন্য আলাদা স্পেশালিস্ট আছে, তত দিনে কিন্তু সব টাকা শেষ হয়ে গেছে। এসে বলছে ম্যাডাম অনেক টাকা খরচ করে ফেলছি কিন্তু কোনো পাইনি, অথচ দেখেন ওর কোনো কারণই নেই। তো এই জিনিসগুলো আমাদেরকে জি সচেতন হতে হবে। জি ম্যাডাম, আমরা প্রায় আলোচনার শেষ দিকে, আসলে সময়ের স্বল্পতা রয়েছে। তো দীর্ঘদিন পিল খাওয়ার ফলে কি বন্ধ্যাত্ব দেখা দিতে পারে? আসলে এই কথাটা একদমই ঠিক না। আমরা অনেকেই মনে করি যে পিল খাওয়ার পরে বাচ্চা হচ্ছে না। পিল খাওয়া জন্য হয়তো কিছুদিন অ্যানোভুলেশন মানে ওভুলেশন হচ্ছে না, সেটা 5-6 মাসের ব্যাপার। এটা হচ্ছে ট্রানজিয়েন্ট একটা সমস্যা, মানে কিছু দিনের জন্য সমস্যা, এটা ছেড়ে দিলে ঠিক হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পিল তো আবার উপকারও করছে, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আমরা তো পিল দিয়েই ট্রিটমেন্ট করছি। ইভিএন আইভিএফেও আমরা পিল দিয়ে চিকিৎসা করি। ছোটোখাটো সিস্টে কিন্তু ফলিকুলার সিস্ট যেগুলো, সেগুলো পিল দিয়ে চিকিৎসা করি। এবং সেখানে সবচেয়ে বেশি বড় সমস্যা হচ্ছে আমি আমার নিজের কথা শুধু না, সব ডক্টরদের বলবো যে আমরা পেশেন্টদেরকে যারা আসেন, পেশেন্ট বলবো না, যারা দম্পতিরা আসেন তাদেরকে আমরা বুঝিয়ে বলি না। আমাকে বুঝিয়ে বলতে হবে যে দেখেন এই পিলটা দিয়েছি এটা কিন্তু এই জন্য না, যেমন মেটফর্মিন দিচ্ছি, অনেকে এভাবে ডায়াবেটিসের ওষুধ দিলাম, আমাকে বুঝিয়ে বললে সে খাবে। না খাওয়ার তো কিছু নেই। পিসিওতে একটা ইয়াং মেয়েকেও আমরা পিল অনেক সময় দিচ্ছি। তো এই পিলের ব্যাপারটা যদি বুঝিয়ে বলি যে আপনাকে এখানে ডাউন রেগুলেশন করে রাখছি, আপনার অনেক বেশি সিস্ট আছে, এগুলো কমে যাবে, এবং একটা বড় সিস্ট ছিল ফলিকুলার সিস্ট, এটা অপারেশন না করে 3 মাস টানা পিল খান, তারপরে একটা মাসিক হলে আসেন, দেখেন আমি টিভিএস করে দেখছি এটা চলে গেছে। তো এই ট্রিটমেন্টগুলো আমাকে বুঝিয়ে বলতে হবে, নইলে তো তারা মনে করবে যে ম্যাডাম তো পিল দিয়ে, আসলে তো পিলের সময় হবে না, বাচ্চা হবে না, কিন্তু এটা যে একটা উপকারিতা আছে এবং এটা যে কোনো প্রভাব নাই, 5-6 মাস লাগতে পারে, হ্যাঁ অনেক দিন পিল খেয়েছে 5-6 মাস সময় লাগবে, সেটা আমি বুঝিয়ে বললে সে তার কিন্তু এই আইডিয়াটা চলে যাবে, আমি সেটাই মনে করি। ম্যাডাম, আমাদের অনুষ্ঠানে এসে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও অনেক সুন্দর ধন্যবাদ, বিটিভির সবাইকে ধন্যবাদ। আসলে বন্ধুত্ব নিয়ে অনেক কথা হয়েছে, বন্ধুত্ব আর নয়, এরপরে আশার আলোয় আমরা দেখতে চাই। জি, সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম বিশিষ্ট বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মাফরুহা খানম পরাগের সাথে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।